5 অক্টোবর থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শুরু। শিগগিরই পূর্ণাঙ্গ সংস্কার কমিশন গঠন। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 ইস্যুতে বৈঠক। যৌক্তিক সমাধানের আশ্বাস, আরও পর্যালোচনার পর সিদ্ধান্ত। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চলেনি দাবি র্যাবের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতে অবস্থান নিয়ে কোনো তথ্য নেই। তো আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি, আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। আপনি যেভাবে জানতে পেরেছেন আমিও ঠিক সেভাবে জেনেছি। কারফিউ দিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। দ্রুতই বিচার শুরুর আশা। বেক্সিমকো বসুন্ধরা এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। আরও 2 মামলায় রিমান্ডের সালমান। ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দুই পক্ষের পাল্টাপাল্টি হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন TMTV সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। জানাবো বিস্তারিত। আগামী শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আরেক দফা মত বিনিময় করবে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের কাজের অগ্রগতি ও চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে অবহিত করতেই এই মতবিনিময়ের আয়োজন। একে একটি চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন প্রেস সচিব। এর আগেও আরও 2 দফায় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করেন। অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে 2-3 দিনের মধ্যে এই কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছে, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-1টা সম্মতি চাওয়া হচ্ছে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার বিষয়ে যৌক্তিক সমাধানের আশ্বাস দিয়েছেন এ সংক্রান্ত কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী। জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রয়োজন আরও পর্যালোচনা। আর আন্দোলনকারীরা বলছেন যে কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী নাফিয়া ফারজানা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রত্যাশীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়, তবে এটি বাস্তবায়নে আসেনি কোনো সিদ্ধান্ত। এমন প্রেক্ষাপটে চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 প্রত্যাশীদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নির্ধারণে গঠিত কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী। বৈঠক শেষে কমিটির প্রধান আব্দুল মুইদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবি যৌক্তিক। তিনি আরো বলেন, বয়সসীমা কত হবে সেটি আরো পর্যালোচনা করে পরবর্তীতে জানানো হবে। আমরা সার্বিক পরিস্থিতির আলোকে সরকারের বর্তমান নীতিমালা, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা সবকিছু চিন্তা করে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব। কিন্তু এই মুহূর্তে আজকে আমার পক্ষে বলা সম্ভব না। তবে তাদের যে বক্তব্যটা যে বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এদিকে 35 প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যৌক্তিকতার সাপেক্ষে বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত। আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবে। বিষয়টির যৌক্তিক সমাধানের আশাবাদী তিনি। আশা, শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেশের জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি
আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। পতিত আওয়ামী সরকারে যারা প্রশাসনে থেকে ষড়যন্ত্র করতে চাইছে তারা জনরোষ থেকে বাঁচবে না, তাই তাদের পদ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। দাবি করেছেন পতিত স্বৈরাচারের সময়কালের প্রত্যেক গুম খুনের বিচার হবে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। সারা দেশে প্রশাসনে লুকিয়ে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভার আয়োজন করে জাতীয়তাবাদী কর্মজীবী দল। হাসিনাকে যারা ক্ষমতায় টিকিয়ে রেখেছে, এখনো হাসিনার সঙ্গে ভারতে যারা যোগাযোগ রাখে, তাদের ক্ষমতার থেকে সরাতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রেতাত্মারা এখনো কোনাবাড়ি, এখনো গাজীপুরে অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে গার্মেন্ট সেক্টরে। আপনাদেরকে মানুষ কোনোদিনও ক্ষমা করবে না, তাই আপনারা আবার বাংলাদেশে রাজনীতি করবেন, কশিন কালো করতে পারবেন না। আগে ক্ষমা চান, আশা সারেন্ডার করেন। এদিকে পুনর্বাসনের অংশ হিসেবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও হবিগঞ্জের বন্যা দুর্গত এলাকার শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ পাঠানো সহ উত্তরাঞ্চলের বন্যার্তদের সহযোগিতায় দলীয় উদ্যোগ নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। রংপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, এখন স্পেশালি 5টা এফেক্টেড সবচেয়ে বেশি। বিএনপি নেতৃবৃন্দের সরাসরি তত্ত্বাবধানে সেই অঞ্চলে ত্রাণ কার্যক্রম চলছে এবং সেটির মধ্যেও কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে তাদেরকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে অন্তর্বর্তী সরকারকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ততটুকু সহযোগিতা বিএনপি করছে বলে এ সময় দাবি করেন ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। ফ্যাক্টরিতে ভাঙচুর, কারণ ভাঙচুরের কারণ কি খোঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না। আজকে হিলট্রেক্সে হচ্ছেটা কি? হিলট্রেক্সে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা। দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার, নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন। আর যারা এখনো বসে আছেন সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে, কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান, পদত্যাগ করুন, তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না। স্বৈরাচারের শাসনামল ও 111-এর সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কারফিউ জারি করে গণহত্যা চালানোয় এবার আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সাবরিনা মজুমদার রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ শেকিব। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয় 19 জুলাই 14 দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি এবং দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার নির্দেশনায় ও পরিকল্পনায় যুক্ত 14 দল নেতারা 19 জুলাই 14 দলের বৈঠকের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণমাধ্যমকে পরিষ্কারভাবে জানায় যে 14 দলের বৈঠকের মাধ্যমে তারা ওই ডিসিশনে আসেন যে ওনারা কারফিউ জারি করবেন এবং এই কারফিউতে ওনারা দেখা মাত্র গুলি করার অর্ডার জানান। এছাড়া 5 আগস্ট চানখারপুলে পুলিশের গুলিতে নিহত শাহরিয়ার খান আনাস হত্যার অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তা সহ 25 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আলাদা অভিযোগ দিয়েছে তার পরিবার। আমি আজকে আমার সন্তানের জন্য বিচার চাইতে এখানে আসছি অভিযোগ নিয়ে। আমি এদেশের সংবিধান অনুযায়ী যতটুকু সর্বোচ্চ শাস্তি এই হুকুমদাতা থেকে পালনকারী এই প্রত্যেকের সাজাটা চাই।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, দ্রুততম সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হবে, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। সবাই যেন এই অভিযোগগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আসেন, সেইটা আমরা জাতির কাছে আহ্বান জানাচ্ছি। যে ভিকটিম পরিবারগুলো আছে তাদেরকে যেন আপনারা বলেন যে তারা এই জিনিসটা অন্তত মেসেজটা পাক যে তাদের প্রতিকারটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধের 45টি অভিযোগ জমা পড়েছে। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আদাবর ও পল্টন থানার পৃথক 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের 4 দিন এবং সাবেক সাংসদ আব্দুস সালাম মুর্শিদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়ার পর শুনানি শেষে তাদের এই রিমান্ডের আদেশ দেন। অন্যদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর পল্টন থানার আরেকটি হত্যা মামলায় সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডক্টর কামাল আবু নাসের চৌধুরী মুজিব শতবর্ষ উদযাপন কমিটির তিনি সমন্বয়ক ছিলেন। তিনি মুজিব শতবর্ষ অনুষ্ঠানটিকে সফলভাবে তিনি উদযাপন করেছিলেন। তাকে পল্টন থানার একটি হত্যা মামলাকে তাকে গ্রেপ্তার করে আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা সেই রিমান্ড শুনানি করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে 4 দিনের তার রিমান্ড মঞ্জুর করেছে। সাবেক সচিব মেজবাউদ্দিন সাহেব পল্টন থানার 2 বছর আগের একটি মামলায় তাকে জড়ানো হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। ছাত্র জনতার আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বলে দাবি র্যাবের মুখপাত্র মুনিম ফেরদৌসের। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অন্যতম মাস্টার মাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়েছেন তার তথ্য নেই বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন ফজলে আদিত্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে এভাবেই ছাত্র জনতার উপর হামলা করতে দেখা যায়। আন্দোলনে স্বৈরাচার পতনের পর প্রথমবারের মতো সাংবাদিক সম্মেলনে আসেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। দাবি করেন আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, গুলি নয়। আমরা হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছি এবং এই বিষয়টিকে পর্যালোচনা করার জন্য আমাদের র্যাব হেডকোয়ার্টার থেকেও বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তার মাধ্যমেই কিন্তু আমরা নিশ্চিত হয়ে আপনাদেরকে বলছি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে দেশ পালায়ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে গা ঢাকা দেয় আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা। তারা কোথায় আছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এরই মাঝে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় তারা কলকাতার একটি পার্কে বসে গল্প করছেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের যে কর্মপরিধি সেই কর্মপরিধিতে আমাদের যতটুকু করা দরকার আমরা পুরোটাই করে যাচ্ছি। এছাড়া আসন্ন দুর্গাপূজায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বসুন্ধরা বেক্সিমকো এস আলম সহ 7 কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা চেয়েছে এনবিআর। বাকি কোম্পানিগুলো হলো অরিয়ন, সামিট, নাসা ও নগদ। জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা চাওয়া হয়েছে। চিঠিটি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরেও পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ সহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে। এ কারণে এসব কোম্পানির শেয়ার হস্তান্তর স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। বাউন্ন ঘন্টা পর
নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সড়ক অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা। সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। গাজীপুরের নায়াগ্রা টেক্সটাইলের শ্রমিকরাও 4 ঘন্টা সড়ক অবরোধের পরে বেলা 12টার দিকে তুলে নেয় অবরোধ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের দাবির মুখে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে আটক করার কথা জানালে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। এতে 52 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে। এর আগে মঙ্গলবার সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজার এলাকায় লে অফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক সহ অসংখ্য যানবাহন আটকে থাকে মহাসড়কে। চরম দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। সব পচি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেশি পাচ্ছে না, মজদুররা সব আবার গাড়ি ফেরত চলে যাচ্ছে। এখানে আসলে এইভাবে যে ঘন্টা পর ঘন্টা আজকে 3-4 দিন ধরে যে আমাদের এখানে যে যানজট লেগে আছে, আমরা প্রায় আমাদের অফিস হয় 8টায়, আমরা অফিসে যাই পৌঁছায় 12টায়। রাস্তায় যাবত 3 দিন যাবত এখানে আটকা পড়ে রয়েছে আমাদের। আমরা তো এক এক জায়গা থেকে আসলে আমরা যাইতে পারতেছি না। এই জাম এখনো ছাড়ে নাই। জামের কারণে আমাদের সমস্যা হইতাছে, কারণ পার্টিরা খালি ফোন দিয়ে ডিস্টার্ব করছে। এদিকে চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও পুরুষ শ্রমিকদের নিয়োগের দাবিতে গাজীপুরে শ্রমিকরা সকাল থেকেই মহাসড়ক অবরোধ করেছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভোগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। আটকা পড়েন উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী ট্রাক। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশের 10টি কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। যাত্রী ও চালকদের অভিযোগ, শ্রমিক আন্দোলন সহ যে কোনো সমস্যায় সড়ক অবরোধ করা হয়। এতে মানুষের সীমাহীন দুর্ভোগ বাড়ছে। যানজট চলার কারণে অনেক কষ্ট হতেছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, অনেক অ্যাম্বুলেন্স, মালবাহী গাড়ি সবকিছু আটকা পড়তেছে, মানুষ হয়রানি। রাস্তাঘাটে মনে করেন অনেক ধরনের যানজট লাগা আছে। যে পরিমাণ মতো মাল বিক্রি করি দেখা গেছে তার অর্ধেকও বিক্রি করতে পারতেছি না। আমরা চৌরাস্তা থেকে নাওজোর পর্যন্ত যাম, এর মধ্যে গাড়ি নিয়ে আমরা যেতে পারতাছি না, মালও বেচতে পারতাছি না। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুতই সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে শ্রমঘন এলাকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। সকালে সচিবালয়ে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক এক সংবর্ধনায় এ কথা বলেন তিনি। দ্রুতই সমস্যা নিরসন হবে বলে জানিয়েছেন সচিব। বলেন, সংকট সমাধানে সম্মিলিতভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় সবাইকে দায়িত্বশীল হয়ে শান্ত থাকার আহ্বান জানান তিনি। প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সবকিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি। বুধবার ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, দেশে আনুষ্ঠানিক অভিবাসনের জন্য একসঙ্গে কাজ করবে ইতালি। এই বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশ থেকে ইতালিতে আগের থেকে আরও বড় আকারে আনুষ্ঠানিক অভিবাসনের আহ্বান জানান। ইতালির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টায় প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ সহ পুলিশ সংস্কারের জন্য ইতালি সরকারের সমর্থনের প্রস্তাব দেন। আবারও বাড়ল এলপিজির দাম। চলতি মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 35 টাকা বাড়িয়ে 1455 টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার নতুন এ দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বর মাসে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1421 টাকা। তার আগের মাসে ছিল আরও কম। এবারে ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য প্রতি কেজি 121 টাকা 32 পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসক সহ মূল্য প্রতি কেজি 117 টাকা 49 পয়সায় নির্ধারণ করা হয়েছে।
মহালয়ে তিল তর্পণ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এদিন কৈলাস পর্বত থেকে মর্তলোকে আসেন দেবী দুর্গা। আরো জানাচ্ছেন নাফিয়া ফারসানা। আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ছিল নানা আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তলোকে দেবী দুর্গাকে আবাহন করা হয়। শুরু হয় দেবীর আরাধনা। আজকে হলো পিতৃপক্ষ বাদ দিয়ে মাতৃপক্ষ শুরু হয়েছে। মায়ের আরাধনায় আমরা ব্রতী থাকব। এবারে শারদীয় দুর্গোৎসবে বা দুর্গাপূজায় যেন মা সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দেয়। মহালয়াটা খুব আনন্দে সবাই কাটাচ্ছে। মানে খুব সুন্দর, সব জায়গায় ভালো হচ্ছে এবং পুজো আমাদের আশা করি খুব ভালো হবে। দেবীপক্ষ ঘিরে রাজধানীর সিদ্ধেশ্বরী, ঢাকেশ্বরী সহ বিভিন্ন মন্দিরে ছিল সাংস্কৃতিক আয়োজন। আবাহন সঙ্গীত, মহিষাসুর বধ, নৃত্য সহ নানা আয়োজনে ভক্তদের মাতিয়ে রাখেন শিল্পীরা। আমাদের খুব আনন্দ লাগছে, মা আসবে। বছর শেষে আমরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করি যে মা আসবে কখন, আমরা পুজো করব কখন। আজকে শুরু বোধন হবে, আগামীতে বোধন হবে। আজকে মাকে আমন্ত্রণ জানানো হলো, মা আসছে। মহালয়ার মাধ্যমে আসলে পুজো ভাবটা শুরু হয়ে গিয়েছে। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও অনেক সুন্দরভাবে আমরা সবাই দুর্গাপূজা পালন করতে পারবো। এবছর 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 13 অক্টোবর শেষ হবে শারদীয় দুর্গোৎসব। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল অভিমুখে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ ইরান। এর মধ্যে রয়েছে দূরপাল্লা ও হাইপারসনিক মিসাইল। তেহরানের প্রতিশোধমূলক হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েল জুড়ে। প্রাণহানির খবর না পাওয়া গেলেও ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটি। ইরান বড় ভুল করেছে উল্লেখ করে কঠিন জবাবের হুঙ্কার দিয়েছেন নেতানিয়াহু। ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্ররাও। লুৎফর কোয়ের রিপোর্টে বিস্তারিত। একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। দেশটির অজানা স্থান থেকে মঙ্গলবার রাতে নিজেদের তৈরি দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় শত্রু ইসরায়েলের বুক ছিন্ন ভিন্ন করে দিতে। ইরান থেকে 2000 কিলোমিটার দূরত্বে ইসরায়েলের তেল আবিব, অধিকৃত পূর্ব জেরুজালেম সহ বিভিন্ন জায়গায় আছড়ে পড়ে একাধিক ক্ষেপণাস্ত্র। তার আগেই সতর্ক সংকেত সাইরেন বাজে ইসরায়েল জুড়ে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বাংকারে আশ্রয় নেয়। তেল আবিবের রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেককেই ঘর থেকে মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য ধারণ করতে দেখা যায়। ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু স্থাপনা। অনুসন্ধান করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের অন্যতম সামরিক বিমান ঘাঁটি নেভাতিম ধ্বংস হয়ে গেছে। সেখানে বিকট বিস্ফোরণ ও কালো ধোঁয়া দেখা যায় বলে উঠে এসেছে প্রতিবেদনে। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। গাজায় ফিলিস্তিনিদের উপর অত্যাচার, লেবাননে হামলা, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জেরে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেওয়া হয়েছে বলে দাবি তেহরানের। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড IRGCর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হুঙ্কার দিয়ে বলেছেন, ইসরায়েলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা হলে পরিণতি হবে আরও ভয়াবহ। ইরান ইসরায়েলের বুকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বড় ভুল করেছে, তার খেসারত দিতে হবে দেশটিকে। এক ভিডিও বার্তায় তাৎক্ষণিক এমন হুঙ্কার দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মধ্যপ্রাচ্যে শিগগিরই বড় ধরনের প্রতিক্রিয়া দেখানোর বার্তা দিয়েছে IDF। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে তেহরানের আচরণকে বেপরোয়া আখ্যা দিয়ে বিশ্বকে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে পরিস্থিতিকে আর জটিল না করে বিবদমান পক্ষগুলোকে শান্ত থাকার আহ্বান জাপানের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুত জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিস্তারিত রায়হান কবির, শুভ্র ডেস্ক রিপোর্টে। লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ওই অভিযানে আরও সৈন্য পাঠানো হচ্ছে বলে জানায় তারা। এমন পরিস্থিতিতে লেবানন সীমান্তের 25টি গ্রাম থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এর আগে হিজবুল্লাহ দাবি করে দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরায়েলি অভিযান ঠেকিয়ে দিয়েছে তারা। তবে ওই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বিমান হামলার কারণে বৈরুত জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। লেবানন থেকে দেশে ফেরার চেষ্টা করা মার্কিন নাগরিকদের সাহায্য করার জন্য ফ্লাইট পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানায় দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে স্থলাভিযান শুরুর পরপরই এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। আমরা এই বিষয়ে দ্রুততার সঙ্গে কাজ করছি। আমাদের নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছি। লেবাননে প্রায় ৬,০০০ নাগরিক থাকেন। তাদের মধ্যে যারা দেশে ফিরতে চান তাদের নিরাপত্তা দিতে আমরা প্রস্তুত। এদিকে গাজা ও লেবাননে নির্বিচারে ইসরায়েলি হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত ইসরায়েলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লেবাননের ইসরায়েলি হামলায় গেল বছরের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১,৮৭৩ জন আর আহত হয়েছেন অন্তত ৯,১৩৪ জন। ইসরায়েলি আগ্রাসনের শিকার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ব্যক্তির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে বলে জানায় লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট। রায়হান কবির, শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।